হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আবার শুরু করি। কোষীয় কঙ্কাল আমাদের আলোচনার বিষয়। একটু মুখস্থ করে ফেলো। কোষীয় কঙ্কালে ক আছে, তার মানে হলো বৈজ্ঞানিকের নাম কি? গোলজব। তাহলে হচ্ছে যদিও হওয়া উচিত ছিল গোলজব না হটজব, কারণ আজকে গরম লাগছে, তাই না? ঠিক না? গোলজব মনে রাখা সোজা। কোষীয় কঙ্কালে ক আছে, গোলজব বৈজ্ঞানিকের নামে ক আছে। গোলজব আবিষ্কার করেন, তাই না? এখন এই কোষীয় কঙ্কালগুলো তিন ধরনের সুতার মতো গঠন দিয়ে গঠিত। তার মধ্যে একটা হলো মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস কি? মাইক্রো মানে তো ছোট, আমরা জানি তো। টিউব মানে হলো নালিকা। টিউব মানে কি? নালিকা, তাই না? তাহলে ছোট ছোট নালিকা, তবে এটা পাইপের মতো হয়, এটা পাইপের মতো হয়। আর মাইক্রোটিবিউলস এর কাজটা কি? এই মাইক্রোটিবিউলস এর পাইপের ভিতর দিয়ে কিন্তু রাসায়নিক বস্তুগুলো যায় না, পাইপের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, মানে বিভিন্ন রাসায়নিক উপাদান পাইপের উপর দিয়ে এরকম করতে করতে হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে। এটা হলো মাইক্রোটিবিউলস এর মূল বিষয়। মাইক্রোটিবিউলস কে আরেকটা বৈজ্ঞানিকের নাম পড়তে হবে, যেটা মেডিকেল এডুকেশন 10 সালে আসছে। এটা একটু দেখায় নাও, মেডিকেল এডুকেশন 10 সালে আসছে, যে রবার্ট ও ফ্রান্সি স্নায়ু কোষে মাইক্রোটিবিউলস আবিষ্কার করেন। এটা হলো মেডিকেল এডুকেশন 10 সালে আসছে। রবার্ট ও ফ্রান্সি মাইক্রোটিবিউলস আবিষ্কার করেন 10 মেডিকেল এডুকেশন 10 সালে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বৈজ্ঞানিক নাম লাগবে না। এবার দেখো যে ভৌত গঠন দিকে জেন্দিগিতেও কোনো কোশ্চিন হয়নি। হ্যাঁ, ভৌত গঠন দিকে বোর্ড পরীক্ষা বা কোনো অ্যাডমিশনে এখান থেকে কোনো কোশ্চিন হয়নি, কাজে ভৌত গঠন দিকে কোনো কোশ্চিন করতে হবে না। আবার ভৌত গঠনের ঝামেলাও আছে। ভৌত গঠনে এক একটা বই এক এক রকম বলা আছে। যেমন দেখো, এখানে বলি, মুখস্থ করো না, যে এখানে 10 থেকে 20 মিলিমাইক্রন আছে না, আলিমের বই আছে 25 মিলিমাইক্রন। তারপরে আবার মাজেদার বই আছে 200 থেকে 250 অ্যানস্টম, এরকম আর কি উল্টাপাল্টা আছে। হ্যাঁ, এইসব ঝগড়ার ঠেলায় এটা দেয় না, পরীক্ষায় দেয় না। এটা যেহেতু ঝগড়া, এক একজন এক এক কথা বলছে, এটা বাতিল, এটা দেয় না কোশ্চিনে। তাহলে এটা আমরা পড়বো না। এবার দেখো রাসায়নিক গঠন। ও হ্যাঁ, এই বিষয়টা একটু বলি। দেখো এখানে এর এক প্রান্ত প্লাস আর এক প্রান্ত মাইনাস কেন? হ্যাঁ, যে মাইক্রোটিবিউলস ব্যাপারটা হলো, যখন সেন্টিউলের মধ্যে মাইক্রোটিবিউলস থাকে, যখন সেন্টিউলের মধ্যে মাইক্রোটিবিউলস থাকে, তো এখানে কিন্তু এই সেন্টিউলগুলো কি দিয়ে গঠিত? মাইক্রোটিবিউলস দিয়ে গঠিত। তো সেন্টিউলের মধ্যে মাইক্রোটিবিউলস গুলা প্লাস মাইনাস আছে, এর এক প্রান্ত প্লাস এক প্রান্ত মাইনাস। কেন এরকম থাকে? যে প্রান্তটা প্লাস, সেই প্রান্ত প্রয়োজনে বড় হতে পারে, প্রয়োজনে কি করতে পারে? বড় হতে পারে। মানে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন প্রোটিন নিয়ে এই জায়গাটা কি হয়? বৃদ্ধি পায়, এরকম করে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? এই যে মাপতন্ত্র তৈরি হয় না, এই জায়গাটা কি হয়? বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? তো এই জন্য এর এক প্রান্ত প্লাস, যে প্রান্তটা বৃদ্ধি পায় সেটা হলো প্লাস, আর যে প্রান্তটা বৃদ্ধি পায় না বরঞ্চ আরো ছোট হয়ে যায়, ওটা হলো মাইনাস। যখন ধরো মাপতন্ত্র তৈরি হয়ে গেল, মাপতন্ত্র তৈরি তো হয়ে গেছে, এখন ধরো সংকুচিত হতে হবে, কারণ ক্রোমোসোমগুলো 2 পারে যাবে না। ক্রোমোসোমগুলো ওই যে অ্যানাফেজ দশায় কি হয়? 2 পারে যায় না। তো 2 পারে যাওয়ার সময় মাপতন্ত্র কি ছোট হতে হবে না? তখন তো সংকুচিত হতে হবে না। তখন যদি সংকুচিত হয় তখন ওটা নেগেটিভ প্রান্ত। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার দেখো, সুরাইকে ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্যে। এবার দেখো যে রাসায়নিক গঠনের মধ্যে এটা লাগবে এমসিকিউর জন্য, যে প্রতিটি মাইক্রোটিবিউলসে 13টি প্রোটোটিবিউল সর্পিলাকারে সজ্জিত থাকে। প্রতিটি মাইক্রোটিবিউলসে এক একটা সুতার মতো যে লম্বা মাইক্রোটিবিউলস আছে, এখানে 13টি প্রোটোটিবিউল। মানে কি? 13টি প্রোটোটিবিউল হলো এরকম, 2টা করে প্রোটিন, যেটাকে ডাইমেরিক প্রোটিন বলা হয়, এরকম 2টা করে প্রোটিন থাকে। তারপর আবার মনে করো এরকম, আবার এরকম। এই যে এইখান থেকে এইটুকু, এটা হলো একটা, ঠিক আছে? এখান থেকে এইটুকু, এটা হলো 2টা। তাহলে এই জিনিসগুলোকে প্রোটোটিবিউল বলা হয়। এই জিনিসগুলোকে প্রোটো মানে আদি টিবিউল। কেন? কারণ এইগুলাই হলো আদিগুলাই এক পর্যায়ে অনেক হয়, তখন হলো মাইক্রোটিবিউলস হয়ে যায়। তখন কি হয়ে যায়? মাইক্রোটিবিউলস হয়ে যায়। তো সেজন্য আদি প্রোটোটিবিউল বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এটা কয়টা? এটা 1 2 তো না, আমি কি বললাম? 13টা থাকে। প্রত্যেকটা প্রোটোটিবিউল ডাইমেরিক প্রোটিন। ডাইমেরিক মানে কি? ডাই মানে 2, তাই না? মেরিক মানে অংশ, 2টা প্রোটিনের অংশ। মেরিক মানে অংশ, 2টা প্রোটিনের অংশ। তাহলে এইগুলো ডাইমেরিক প্রোটিনের কথা বলা হচ্ছে। দেখো এখানে লেখা আছে কিন্তু ডাইমেরিক প্রোটিন। হ্যাঁ,
আচ্ছা, এই প্রোটিনগুলো দুই রকমের হতে পারে। একটা হলো আলফা প্রোটিন, মনে করো 1 নম্বরটা আলফা প্রোটিন, এই যে এক মনে করো আলফা প্রোটিন। আর একের সাথে এই যে লালটা আছে না, একের মধ্যে লাল আছে না, হ্যাঁ এটা হলো বিটা প্রোটিন, এটা হলো বিটা প্রোটিন। এখানেও তাই। আবার মনে করো কি আছে, এটা হলো আলফা প্রোটিন আর এটা কি বিটা প্রোটিন, বিটা প্রোটিন। এখন দুই রকমের প্রোটিন দুই রকমের দেখতে। যেমন আলফা যেটা, সেটা হলো স্পাইরাল। স্পাইরাল মানে বুঝো, স্পাইরাল মানে এরকম বোঝায়, হ্যাঁ প্রোটিনটা এইভাবে থাকা, এটা কি স্পাইরাল। একটা প্রোটিন হলো স্পাইরাল ধরনের, হ্যাঁ মনে করো যে আলফা প্রোটিন আছে না, এটা কি স্পাইরালের মতো পেঁচানো। স্পাইরাল মানে সর্পিলাকার, স্পাইরাল মানে সর্পিলাকার, বুঝা যাচ্ছে? আচ্ছা, ফ্যানের জন্য কি শুনতে সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে এখন দেখো বিটা প্রোটিন কেমন হয়, এটা আবার সর্পিলাকার হয় না, বিটা প্রোটিনটা রডের মতো হয়, রড শেপ হয়, মানে রড তো বুঝোই তাই না, রড শেপ হয়, সোজা, হ্যাঁ সোজা হয়, স্পাইরাল হয় না, এই আর কি। আর জানলা দেওয়ার দরকার নেই না, জানলা কি দিব না থাক খোলা দিব, ওইভাবে থাক না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখো, এরপরে আমাদের কাজের এই জায়গাটা লাগবে। কাজের জায়গাটা হলো যে মাইক্রোটিউবুলসের কাজ, এটাও মেডিকেল অ্যাডমিশন কাজ থেকে 1 নম্বর পয়েন্টে আসছিল 1 সালে, যে ফ্ল্যাজেলা সিলিয়া ইত্যাদির বিচলনে সাহায্য করে নিম্নের কোনটি আর কি, হ্যাঁ তাহলে এটা হলো মাইক্রোটিউবুলস হচ্ছে ফ্ল্যাজেলা ও সিলিয়া ইত্যাদির বিচলনে সাহায্য করে। ফ্ল্যাজেলা মানে কি? ফ্ল্যাজেলা মানে চাবুক, ফ্ল্যাজেলা বাংলা অর্থ কি? চাবুক। দেখতে চাবুকের মতো হয়, কেন? চাবুকে যেমন তোমার এরকম একটা ধরার জিনিস থাকে মনে করো, হ্যাঁ তারপরে এরকম, তাই না? এই ফ্ল্যাজেলা এরকম, তাই এটাকে বলা হয় চাবুকের মতো, হ্যাঁ। আর আরেকটা হলো সিলিয়া কিন্তু ছোট হয় সাইজে, সুতার মতো, যেটা আর কি গোটাটাই এরকম, ধরো গোটাটাই এরকম, এটার কোনো গোড়া এরকম থাকে না, এটা হলো সিলিয়া, হ্যাঁ। যেমন আমাদের লোমগুলা কিন্তু সিলিয়ার মতো, মানে এর একটা গোড়া মোটা এরকম তো না, সবটাই সমান, এটা হলো সিলিয়া। ও এই ফ্ল্যাজেলা সিলিয়া কোথা থেকে? যেমন ধরো যে হাইডা আছে না, হাইডা নিডারে ফর্মের হাইডা, ওখানে ফ্ল্যাজেলা আমরা দেখি, কর্ষিকা যেটা ফ্ল্যাজেলার মতো কাজ করে। আবার হচ্ছে আমরা হচ্ছে অনেক ধরনের এককোষী প্রাণী আছে সামুদ্রিক আর কি, তাদেরও ফ্ল্যাজেলা থাকে। অনেক শৈবাল আছে না, ফ্ল্যাজেলা থাকে। শুক্রাণু আছে না, শুক্রাণুরও ফ্ল্যাজেলা থাকে, যে শুক্রাণু আর কি সেকেন্ড পার্টে আমরা বলবো, ওদেরও ফ্ল্যাজেলা থাকে। ফ্ল্যাজেলা দরকার হয় কেন? ওই যে সাঁতার কেটে যাওয়ার জন্য ফ্ল্যাজেলাকে নড়াচড়া করে আগায়, তাই না? আবার দেখা যায় যে অনেক উদ্ভিদেও ফ্ল্যাজেলা থাকে, শুক্রাণু যখন সামনে অগ্রসর হয় সেখানে প্রচুর ফ্ল্যাজেলা থাকে, ওই শুক্রাণুকে ঠেলে নিয়ে যেতে আর কি, হ্যাঁ। আর সিলিয়া তো আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী আছে না, শ্বাসনালীর ভিতরেও অনেক সিলিয়া আছে, যাদের কাজ কি জানো, যারা সবসময় সামনের দিকে বিট করে ধুলাবালিগুলো বের হয়ে যায়। আচ্ছা, কোনটা বলো? হ্যাঁ একই জিনিস, বিচলন আর চলন একই জিনিস। কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র গঠন করে, এটা তো জানোই তাই না? আচ্ছা, তারপর হলো সেন্ট্রিওমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোসোমকে পৃথক করতে এবং বিপরীত মেরুতে পৌঁছাতে সাহায্য করে। এই মাইক্রোটিউবুলসগুলো সেন্ট্রিওমিয়ারের সাথে লাগাই দিতে, ক্রোমোসোমগুলোকে সেন্ট্রিওমিয়ার সহ যুক্ত করতে এবং হচ্ছে কি করে, ক্রোমোসোমকে পৃথক করতে সাহায্য করে। পৃথক মানে বুঝো তো, যে আমরা জানি মেটাফেজ দশাতে এরকম একটা, যখন ক্রোমোসোমগুলো মেটাফেজ দশায় একসাথে লেগে থাকে আর কি, হ্যাঁ, তাহলে এই যে সেন্ট্রিওমিয়ারকে পৃথক করতে সেটাও সাহায্য করে মাইক্রোটিউবুল পৃথক করে দিতে, হ্যাঁ। কারণ টানাটানি করে তো, এই হলো এদিক টানে, এই দিক টানে, তখন এটা পৃথক হয়ে যায়, তাহলে মাইক্রোটিউবুল পৃথক করতে সাহায্য করে, ঠিক আছে। মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে, অর্থাৎ কোষীয় কঙ্কালগুলো কিভাবে বিন্যস্ত থাকবে কোষের মধ্যে সেইটা নির্দেশ করে। তাই বলছে এরা কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে।
পোস্ট প্রাচীরের সাথে এই সুতাগুলা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এটাকে শক্ত করতে। এই তিনটা পড়তে হবে, হ্যাঁ, এই তিনটাই লাগবে। এবার দেখো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট মনে রাখবা, এটা কিন্তু প্রান্তের দিকে থাকে। এটা কোথায় থাকে? কোষের প্রান্তের দিকে। আগেরটা কোথায় ছিল? নিউক্লিয়াসের কাছাকাছি। মাইক্রোটিবিউল ছিল নিউক্লিয়াসের কাছাকাছি অনেক বেশি পরিমাণে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় খুব বেশি ছিল মাইক্রোটিবিউলস, আর প্রান্তের দিকে কম ছিল। এবার মাইক্রোফিলামেন্ট আবার কি? এটা আবার প্রান্তের দিকে, মানে কোষঝিল্লির কাছাকাছি জায়গায় অনেক বেশি থাকে। কোষঝিল্লির কাছাকাছি জায়গায় অনেক বেশি থাকে, ঠিক আছে? কোষঝিল্লির কাছাকাছি জায়গায় থাকে, এরা তো স্থিতিস্থাপক হয় এই প্রোটিনটা। কোষঝিল্লির কাছাকাছি জায়গায় থাকলে তো ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস করা সম্ভব হবে, কারণ ওরা তো সংকোচন প্রসারণ ঘটাতে পারে, তাই না? তাহলে এরা হলো, এটা একটু মনে রাখবো। এমনিতে এখানে একজন বিজ্ঞানীর নাম মনে রাখবো, যেহেতু মাইক্রোটিবিউলস থেকে বৈজ্ঞানিকের নাম আসছিল, তাই এটাও মনে রাখবো। সেটা হলো বিজ্ঞানী প্যালেভেস। প্রথম কোষে এদের অবস্থান পর্যবেক্ষণ করেন। প্যালেভেস পাইছো? আচ্ছা, এদেরকে অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়। অ্যাক্টিন মানে খুবই অ্যাক্টিভিটিস, মানে যারা খুবই সংকোচন প্রসারণ ঘটায় তাদেরকে অ্যাক্টিন বলা হয়। অ্যাক্টিভিটিস দেখা যাবে, তাদেরকে অ্যাক্টিন বলা হয়। আচ্ছা, এবার দেখো যে এখানেও ব্যাস ট্যাস গঠন এগুলো আসে না পরীক্ষায়। এবার কাজ দেখো, 1 2 3 আর 5, 1 2 3 আর 5, 1 2 3 আর 5। এটা আমরা একটু বুঝে নিই, এখানে কি কি বিষয়গুলো আছে। 1 2 3 5। তাহলে কোষের আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে। যান্ত্রিক দৃঢ়তা মানে কি? একটা কোষ ধরো যে চুপসে না যায়, কারণ বাইরের দিকে অনেক বেশি পরিমাণে মাইক্রোফিলামেন্ট আছে, কোষটা চুপসে যাওয়া থেকে রক্ষা পায়। এটা হলো যান্ত্রিক দৃঢ়তা। যেমন একটা পাতা ধরো যে ঝরে পড়ছে না, এটা কিন্তু যান্ত্রিক দৃঢ়তার কারণে, যে ও ঝুলে এরকম করে পড়ে যাচ্ছে না, তাই না? তো সেখানকার কোষেও এরকম আছে আর কি, এই মাইক্রোফিলামেন্ট। তো তাহলে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, মানে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা, এরকম একটা ব্যাপার আর কি, হ্যাঁ, সেটাকে যান্ত্রিক দৃঢ়তা বলে। এরা সাইটোপ্লাজমের চলন। আমরা জানি যে যেমন শ্বেতকণিকা আছে, তাই না? শ্বেতকণিকারও এই প্রান্তের দিকে অনেক বেশি পরিমাণে মাইক্রোফিলামেন্ট আছে। মাইক্রোফিলামেন্ট কিন্তু ফিতার মতো। মাইক্রোফিলামেন্ট হলো কিছুটা ফিতার মতো। আগেরটা কি ছিল? টিউব বা পাইপের মতো, তাই না? আগেরটা, আর এটা হলো কিছুটা ফিতার মতো হয়, হ্যাঁ। তো এই ফিতার মতো জিনিসগুলা সাইটোপ্লাজমের প্রান্তের দিকে তো গোটাটা জুড়েই আছে। তাহলে এরাই তো সংকোচন প্রসারণ ঘটাইতে পারে। তাহলে এরা সংকোচন প্রসারণ ঘটিয়ে, মনে করো এর চেহারাটা এরকম করে ফেললো, প্রসারণ ঘটিয়ে, মানে এগুলো প্রসারিত হয়ে এদিকে প্রসারিত হলো, এদিক প্রসারিত হয়ে এটা টানিয়ে এরকম করে ফেললো। তাহলে যে ফ্যাগোসাইটোসিস করে না, ফ্যাগোসাইটোসিস সময় এগুলো কাজে লাগে। তাহলে ফ্যাগো মানে কি মনে আছে? ফ্যাগোর বাংলা অর্থ কি? খাওয়া। হ্যাঁ, এই তো, ধন্যবাদ। ফ্যাগো মানে খাওয়া, তাই না? সাইটোসিস মানে কোষের যে খাওয়ার প্রক্রিয়া, খাওয়া দাওয়া করার প্রক্রিয়া, এটা হলো ফ্যাগোসাইটোসিস, তাই না? এই তাহলে ফ্যাগোসাইটোসিস করাই, পিনোসাইটোসিসও করে। পিনোসাইটোসিস তো মনে আছে না? পিনো মানে কি? পান করা, মানে চিকন ফাটলের মতো হয়, ওখান থেকে তরল উপাদান, ওই চিকন ফাটলও কিন্তু এই যে কোষের ভিতরে যে এই যে মাইক্রোফিলামেন্টগুলো আছে, এই জিনিসগুলাই ভিতরের দিকে প্রসারিত হয়ে এরকম রাস্তা তৈরি করে দেয়। এই রাস্তার মধ্যে পানি উপাদানগুলো ভিতরে ঢুকে। তাহলে এরা হলো যে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস করে। সাইটোপ্লাজম চলন, যেমন অ্যামিবার চলন মনে আছে? অ্যামিবা কিন্তু ঘনপথ তৈরি করে চলে না, অ্যামিবা, তাই কি না? আচ্ছা, এবার দেখো যে এরা কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষ বিভাজনের সাহায্য করে। সাইটোকাইনেসিস মনে আছে? সাইটোপ্লাজমের বিভাজনে সাইটোকাইনেসিস বলে না? তো এরা যদি প্রান্তের দিকে আছে, প্রান্তের দিকে খুব বেশি পরিমাণে আছে, তাহলে এটাকে এই প্রাণী কোষের ক্ষেত্রে এটা এরকম ভাঁজ হয়ে যাওয়া, তাই না? ভিতরের দিকে ঢুকে যাওয়া, এক পর্যায়ে দুটো একীভূত হয়ে গেল, তাহলে দুটা কোষ আলাদা হয়ে গেল। হ্যাঁ, প্রাণী কোষে এরকম হয়। তারপর বলছে এরা ক্রোমোসোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে। এটা তো বুঝতেই পারবা, তাই না? এগুলো কিন্তু তোমার হচ্ছে সবই এমসিকিউ, সৃজনশীল না। হ্যাঁ, 5। ও বিপরীত মেরু বলতে এটা বোঝায়, বিপরীত মেরু মানে যে ধরো ওই যে একটা মাপতন্ত্র, বিপরীত মেরু মানে এই মেরু একে অপরের বিপরীত, তাহলে বিপরীত মেরুতে চলছে। এই যে ধরো
এইভাবে, তাহলে এ চলছে এদিকে, এ চলছে এদিকে, তাহলে এটা বিপরীত, একে অপরের বিপরীত দিকে দৌড়াচ্ছে না, তাই কিনা? দৌড় প্রতিযোগিতায় যদি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে, তখন যদি একই দিকে না দৌড়িয়ে বিপরীত দিকে দৌড়ায়, তাহলে জিন্দিগিতে কি কোনো পুরস্কার পাওয়া যাবে? হবে না তো, হবে বিপরীত, তাহলে তো হবে না। তাহলে বিপরীত মিলিতে এরা দৌড়াচ্ছে এটা। আর কিছু আছে এখানে না বোঝার মতো। এবার দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরকম নাম কেন হলো? ইন্টারমিডিয়েট এর বাংলা অর্থ মাধ্যমিক, মাধ্যমিক তন্তু। কেন মাধ্যমিক? যেই সুতার, যেই আর কি প্রোটিনগুলা দেখতে ফিতার মতোও না, আবার দেখতে টিউবের মতোও না, দুইটার মতো না, দুইটার মাঝামাঝি একটা গঠন, দুইটার মাঝামাঝি একটা গঠন, এটাই হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটার কাজটা কি জানো? গোটা কোষের মধ্যে ধরো মাইক্রোটিউবুলস, মনে করো এটা মাইক্রোটিউবুলস এইভাবে করে আছে, মাইক্রোটিউবুলস। তারপরে হলো এখানে ধরো আছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এটা হলো মাইক্রোফিলামেন্ট। এখন সাধারণত ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যে কাজটা করে, এরা সাধারণত এই মাঝ বরাবর থাকে, এই মাঝ বরাবর থাকে, এই মাঝ বরাবর। তো এইভাবে সাধারণত গঠন হয়ে থাকে, যখন একসাথে থাকে তখন, হ্যাঁ, তখন এরকম করে তিনটে একসাথে এরকম করে থাকে, তাহলে মজবুত হয় বেশি। যেমন রড দেখবে না, কিছু রড থাকে মানে লম্বা এই বরাবর থাকে, ভিতরে কিছু চিকন চিকন রড দেয়, দেখছো নাকি কখনো? দেখছো? হ্যাঁ, মানে ধরো যে রাস্তাঘাটে যখন বাড়ি টাড়ি করবে না, তখন একটু দেখা উচিত। কেন জানো? দেখা উচিত এই কারণে যে তুমি তখন ভাববা যে দেখলে কি হবে, দেখলে সুবিধা নেই তোমার। তুমি যখন ভাববা যে আজকে যারা এখানে কাজ করছে এত রোদের মধ্যে, কিছু রোদও কাজ করে, তারা হলো মাথায় 12-14টা 20টা ইট নিয়ে উঠে যায়। অনেক মেয়েরাও কিন্তু এটা করে, অনেক মেয়েরাও উঠে যায়। তারপরে ধরো যে সিমেন্ট বা এটা সেটা নিয়ে উঠে যায় না। আবার দেখা যায় অনেক সময় 7 তলা পর্যন্ত উঠতে হয়, আমাদের বিল্ডিংটা 7 তলা, 7 তলা পর্যন্ত ওরকম ইট নিয়ে উঠে যেত, বুঝছো? আমাদের যখন করছিল, হ্যাঁ, তো মানে যখন বাড়ি হয়, যখন 7 তলার কাজ হচ্ছে তখন, তো ওরকম তো তোমার হচ্ছে নিয়ে যাচ্ছিল। তো এই যে কষ্ট, এটা তুমি দেখলে তখন মনে হবে যে আমি যদি ঠিকভাবে পড়াশোনা না করি, আমি যদি আমার ক্যারিয়ার তৈরি করতে না পারি, তাহলে আমারও কিন্তু এই অবস্থা হতে পারে। বুঝতে পেরেছো? এটা দেখলে তোমার তখন পড়াশোনার আগ্রহ বাড়তে পারে, যে এখন আমি যদি কষ্ট করি তাহলে পরে আমার আরাম হবে। এখন আমি ভালো করে শিখবো, মুখস্থ ব্রেন দিয়ে কিন্তু চাকরি পাওয়া যায় না, শিখলে চাকরি পাওয়া যায়, শিখে শিখে পড়তে হবে। বুঝতে পারছো? তাহলে তুমি হচ্ছে যে এটা দেখলে কি হবে, তোমার মনে হবে, কারণ মেয়েরাও তো এখন কথার কথা, মনে করো এমন কিছু হলো, তোমার আব্বা মা আত্মীয় সবাই মারা গেছে, কথার কথা কোনোভাবে, তাহলে হ্যাঁ হ্যাঁ ট্রেন অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে কম মরে, মানে অন্য কিছু অ্যাক্সিডেন্টে কমই মরে না, মরে তাও না, ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তো, হয় না? হ্যাঁ, ট্রেন অ্যাক্সিডেন্টও হয়, হ্যাঁ, বিশেষ করে ওই যে আমাদের দেশে ট্রেন তো আসতে চলে, ওই জন্য হয়তো বা মরার, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, আমাদের তো আসতেই চলে। উন্নত জাপানে যেমন বলে 400-500 কিলোমিটার ছুটে আর কি ট্রেন, 400-500 বিমানের মতো ওদের ট্রেনগুলো। হ্যাঁ, তো তাহলে এটা দেখলে তোমার মনে হবে যে আমি ভালো করে পড়ি, নাহলে আমার তো এরকম হতে পারে, আমারও তো এরকম হতে পারে, আমার সব মারা গেলো। আর আমি যদি ভালো পড়াশোনা করি, সরকারই তো আমাকে দেখবে, আমি যদি পড়াশোনায় ভালো হই স্টাইপেন্ড দিবে, তাই না? এরকম এরকম তখন তোমার মনে আসবে। এই জন্য মাঝে মাঝে দেখা উচিত অন্যের কষ্ট। হ্যাঁ, এই আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দেখো, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু আমরা পড়ে রাখবো এই যে কাজটা। আর লাস্টে দেখো 4 রকমের প্রোটিন থাকে, এই যে এখানে আছে। বিভিন্ন কোষে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়, যেমন ক্যারাটিন, ক্যারাটিন বলতে শক্ত প্রোটিন, ক্যারাটিনের বাংলা অর্থ শক্ত প্রোটিন, ক্যারাটিনের বাংলা অর্থ শক্ত প্রোটিন, হ্যাঁ শক্ত প্রোটিন, ক্যারাটিনের বাংলা অর্থ শক্ত প্রোটিন। যেমন চুল, শিং এগুলো তৈরি করে, চুল শিং আছে না, এগুলো শক্ত, শিং ও শক্ত এরকম, তাহলে ক্যারাটিন। তারপর হলো ল্যামিনিন, এরকম নাম কেন হলো? ল্যামিনিন নাম হয়েছে বহিরাগত প্রোটিন, এগুলো সাধারণত বাইরের দিকে থাকে, বহিরাগত প্রোটিন, এগুলো বাইরের দিকে থাকে, এগুলোকে বলা হয় বহিরাগত প্রোটিন। তারপরে নিউরোফিলামেন্ট, নিউরনের মধ্যে যে প্রোটিনগুলো থাকে তাকে বলা হয় নিউরোফিলামেন্ট।
হ্যাঁ, বহিরাগত প্রোটিন। ল্যামিনিন মানে বহিরাগত প্রোটিন। নিউরোফিলামেন্ট অর্থাৎ হলো নিউরনের মধ্যে যে প্রোটিনগুলো থাকে তাকে বলা হয় নিউরোফিলামেন্ট। এরপরে দেখো ভাইমেন্টিন। ভাইমেন্টিন মানে নমনীয় প্রোটিন, যে প্রোটিনগুলো নমনীয় দ্রবীভূত ধরনের, হ্যাঁ, এদেরকে বলা হয় ভাইমেন্টিন। তো এই চারটা প্রোটিনের নামটা মনে রাখতে হবে। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মধ্যে কোন প্রোটিনটি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়। তো মনে রাখবে এইভাবে কেলভিন মনে রাখবে, তাহলে মনে থাকবে কেলভিন। কেলভিন মনে রাখবে। তাহলে কেতে হলো কেরাটিন, এল এ হলো ল্যামিনিন, তারপর হলো ভাইমেন্টিন, আর হলো নিউরোফিলামেন্ট। মানে কেলভিনটা ওই যে কেলভিন চক্র আছে না, হ্যাঁ, তো ওটাতে মনে রাখবা কেলভিন, তাহলে মনে থাকবে। তবে কাজ কি, এরা কোষের আকৃতি দান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে, কোষের উন্নত তন্তুকে যথাস্থানে ধরে রাখতে সাহায্য করে। এটাও অবশ্য আসে না, তবে এই চারটা প্রোটিনও ভালো করে পড়বা। তাহলে হচ্ছে যে এগুলা এমসিকিউ। এবার আমরা পারঅক্সিসোম সম্পর্কে জানবো। পারঅক্সিসোমও এমসিকিউ, তবে এটি একটু জানবো পারঅক্সিসোম নামটা কেন হলো। পারঅক্সিসোম কিন্তু একটা একক পর্যায়যুক্ত কোষীয় অঙ্গ। পারঅক্সিসোম একটি একক পর্যায়যুক্ত কোষীয় অঙ্গ। পারঅক্সিসোম একক পর্যায়যুক্ত একটি কোষীয় অঙ্গ। তো নামটা এরকম হলো কেন? পারঅক্সিসোম কেউ একজন বড়, পারঅক্সিসোম নামটা এরকম হলো কেন? কেন নাম হলো পারঅক্সিসোম? কে বলতে পারবা? বলো, হ্যাঁ, দিয়া বলো। পারঅক্সিসোম নাম কেন হলো? বাবা বলতে পারবা? ওই জোয়ার বলতে পারবা? পারবা না? বলো। আচ্ছা, তাহলে দেখো পারঅক্সিসোম নাম হচ্ছে আসলে এই যে অক্সি আছে না, অক্সি মানে তো অক্সিডেশন, অক্সিডেশন মানে তো জারণ, তাই না? আর এই যে হ্যাঁ, মানে বস্তু, হ্যাঁ, তাহলে পার মানে কি এখন জানবো। সোম বলতে সোমা, তাই না? সোমা মানে বস্তু। আর পার মানে হাইড্রোজেন পার অক্সাইড। কোষের মধ্যে একটা বিষাক্ত পদার্থ হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইডকে জারণ ঘটায়। এই হাইড্রোজেন পার অক্সাইড কি করে? এরা একক পর্যায়যুক্ত একটি কোষীয় অঙ্গ। এরকম ধরো একক পর্যায়যুক্ত একটি কোষীয় অঙ্গ। এর মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যারা কোষের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হলে ওটাকে ভেঙে ফেলতে পারে, ওর জারণ ঘটাতে পারে। সেটা হলো পারঅক্সিসোম। তো জারণ ঘটালে তখন এটা তখন কি হবে? পানি হয়ে যাবে, তাই না? এটা পানি হয়ে গেল, ঠিক কিনা? অক্সিজেন ধরো মনে করো, তাহলে পানি হয়ে যেতে পারে, পানি করে যেতে পারে, হ্যাঁ। এটাই হলো যে পারঅক্সিসোম নামকরণের কারণ। আচ্ছা, এখান থেকে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো দেখো। যে পারঅক্সিসোম থেকে প্রথম 2 লাইন আমরা পড়ব। যে পারঅক্সিসোম সব ধরনের কোষে দেখা গেলেও প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিংয়ের মাধ্যমে এরা তৈরি হয়। আউট পকেটিং মানে কি? যে আমরা তো জানি, মনে করো এটা নিউক্লিয়াস, এটা মনে করো নিউক্লিয়াস। তো আমরা জানি যে নিউক্লিয়াসের এখানেই তো থাকে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এখানে থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা হলো, এর চায়ের সাথে যদি রাইবোজোম লেগে থাকে তাহলে এটা তো মসৃণ না, অমসৃণ, তাই না? এখন এগুলোর গায়ে রাইবোজোম লেগে নাই, মসৃণ। তো এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম একটা আউট পকেটিং হয়, মানে পকেট যেটা বাইরের দিকে হয়েছে, তাই এর নাম আউট। এই যে এইটা এই যে খোলের মতো, এটার নাম কি? আউট পকেটিং। পকেটের মধ্যেই তো এখানে জিনিসপত্র থাকবে, পকেটের কথা না? তাহলে আউট পকেটিং, হ্যাঁ। আউট মানে বাইরে, বাইরে একটা পকেট তৈরি হয়েছে, হ্যাঁ, বাইরে একটা পকেট তৈরি হয়েছে। পকেট তৈরি হওয়ার পর এই পকেটটা বিচ্ছিন্ন হয়ে যায়। পকেটটা কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই বিচ্ছিন্ন অংশটাই বলছে যে পারঅক্সিসোম তৈরি করে। তবে এটা কখনো কখনো গোলজি বডির মধ্যে যায় একটু প্রসেসিং হয়, তারপর আবার বের হয়ে আসে, হ্যাঁ। এটা বলছে আউট পকেটিং এর মাধ্যমে তৈরি হয়। আর এদের ব্যাস হলো
0.2 থেকে 17 মাইক্রোমিটার, এটাও করতে হবে। তবে মাঝেদার বই এখানে একটু ভিন্নতা আছে। মাঝেদার বই আছে 0.16 থেকে 0.7 এটা মাঝেদার বই, এটা লেখা আছে, বুঝছো? মানে এটা পয়েন্ট না, এটা পয়েন্ট। হ্যাঁ, এটা মাঝেদার বই, এটা আছে, দুটো একটু মনে রাখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে মনে রাখতে হবে লাস্টের 2 লাইন, লাস্টের দুই লাইন এমসিকিউর জন্য না, এটা শুধু 7, পয়েন্ট না। আচ্ছা, এরপরে দেখো লাস্টের আবার 2 লাইন, কো এনজাইম বলতে কি বুঝি? কে বলতে পারবা? কো এনজাইম বলতে কি বুঝবো আমরা? কো এনজাইম বলো তো, কো এনজাইম বলতে কি বুঝবো আমরা? কে বলতে পারবা? কো এনজাইম পারা যাবে না? কো এনজাইম মনে রাখবা, কো মানে একসাথে, কো মানে একসাথে। ইনজাইমের সাথে যদি কোনো কিছু যুক্ত হয়ে থাকে তার নামই হবে কো এনজাইম। সেটা হতে পারে ধাতু বা অধাতু বা যৌগ, যে কোনো যৌগ বা মৌল যদি ইনজাইমের সাথে লেগে থাকে তাহলে ওর নাম হবে কো এনজাইম। কো মানে একসাথে, ইনজাইমের সাথে কিছু লেগে থাকা, এটাই হলো কো এনজাইম। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে এরপর বলছে এনএডি পূর্ণ উৎপাদনে, অর্থাৎ এই পারঅক্সিসোমের এনজাইমগুলা এনএডি পূর্ণ উৎপাদন করতে পারে। এনএডি মানে তো জানো, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিকোটাইড, এটা পূর্ণ উৎপাদন করতে পারে। ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেন ক্ষার ভাঙতে, তো ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষার তো আমরা জানি, ধরো এটা এটি, তাই না? তাহলে এই যে এটা হলো নাইট্রোজেন ক্ষার, এটা কি নাইট্রোজেন ক্ষার, এটা হলো নাইট্রোজেন ক্ষার। তো এই ক্ষারের হাইড্রোজেন বন্ড ভেঙে ফেলতে সাহায্য করে। কারণ হলো ডিএনএ থেকে যখন অনুলিপন হয়, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হয় না, তখন তো হাইড্রোজেন বন্ডকে ভাঙতে হবে, নাহলে তো 2টা ডিএনএ হবে না, তাই না? তো সেই কাজটা পারঅক্সিসোম করতে পারে। এটুক লাগবে শুধু। হ্যাঁ, পারঅক্সিসোম প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে। এবার দেখো গ্লাইঅক্সিসোম সম্পর্কে আমাদের যেটা লাগবে সেটা হলো যে এরা দেখতে কেমন, যে এরা হচ্ছে একক পদ্ম বিশিষ্ট ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু যারা স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে। স্নেহ পদার্থ বিপাক কিন্তু নাম হচ্ছে গ্লাইঅক্সিসোম। তো অ্যাকচুয়ালি কিন্তু গ্লাই মানে হলো, এই গ্লাই মানে কিন্তু শর্করা, কিন্তু বলতেছে যে স্নেহ পদার্থ বিপাক ঘটায়, মানে স্নেহ পদার্থকে ভাঙতে সাহায্য করে, কিন্তু লেখা আছে গ্লাই। কেন? ব্যাপারটা হলো বীজ আছে না, বীজের মধ্যে অনেক লিপিড কণা থাকে, লিপিড তেল বা চর্বি জাতীয় উপাদান, লিপিড থাকে বীজের মধ্যে, বীজের ভিতরে। এখন সরাসরি এখানকার এনজাইম সরাসরি লিপিডকে ভাঙতে পারে না, প্রথমে লিপিডকে শর্করায় রূপান্তরিত করে, তারপরে এই শর্করাকে ভাঙার কাজ করে। এই জন্য এর নামের আগে গ্লাই লেখা আছে। গ্লাই মানে শর্করা, মানে অক্সিডেশন বা জারণ, তাই না? অক্সিডেশন বা জারণ, আর ফোম মানে তো জানো এই বস্তু। তাহলে যে বস্তুগুলো, যেহেতু বীজের মধ্যে লিপিড থাকে, তাই না, লিপিড ভাঙার আগে শর্করায় পরিণত হয়, তাই নাম হচ্ছে গ্লাইঅক্সিসোম। তাহলে কিন্তু আমরা বলবো কি, লিপিড ভাঙতে সাহায্য করে, যে এনজাইমগুলা লিপিড ভাঙতে সাহায্য করে তাকে বলা হয় গ্লাইঅক্সিসোম। ঠিক আছে? তাহলে এই হলো গ্লাইঅক্সিসোমের ব্যাপার। 3 নম্বর লাইনে উদাহরণ হিসাবে 3 নম্বর লাইন, সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তেল বীজের কোষে গ্লাইঅক্সিসোম পাওয়া যায়। কোথায় কোথায় গ্লাইঅক্সিসোম পাওয়া যায় এটা মনে রাখবা। বীজের লিপিড সঞ্চয় কোষে এদেরকে দেখা যায়, এটুক পর্যন্ত। আর এদের ব্যাস 0.5 থেকে 1.5 মাইক্রোমিটার, এটুক পর্যন্ত। আর লাগবে না, তবে কাজ লাগবে 1 নম্বর, 2 নম্বর, 3 আর 4, মানে সবগুলাই কাজ লাগবে। কাজগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, কাজগুলো সবগুলাই লাগছে। কাজের মধ্যে কোনো না বোঝার আছে? 3 নম্বর, 3 কই? ও, গ্লাই অক্সালেট চক্রের মাধ্যমে শ্বসন বস্তু জারিত করে শক্তি উৎপাদন করে। গ্লাই অক্সালেটটা কি আসলে দেখো, আবারও আছে কিন্তু, যে এখানে কিন্তু অক্সি নাই, অক্সা আছে। অক্সা মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড,
গ্লুকোজ আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একসাথে হলো গ্লাইঅক্সালেট। গ্লুকোজ আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, গ্লুকোজ আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, মনে করো গ্লুকোজ, গ্লুকোজ এর সাথে যখনই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই দুটো একসাথে যুক্ত হলে তার নাম গ্লাইঅক্সালেট। এই দুটো একসাথে যুক্ত হলে তার নাম গ্লাইঅক্সালেট। গ্লাইঅক্সালেট এখন এর নাম হবে কি গ্লাইঅক্সালেট। বুঝা গেল? দুটো একসাথে যুক্ত হলে গ্লাইঅক্সালেট। আর কিছু আছে বলো তো এখান থেকে? আচ্ছা, তাহলে এবার কোষ গহ্বরে দেখো। কোষ গহ্বরে আমাদের লাগবে হচ্ছে টোনোপ্লাস্ট। কাকে বলে? 3 নম্বর লাইন। টোনোপ্লাস্ট কাকে বলে? প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে। টোনোপ্লাস্টের বাংলা অর্থ কি হতে পারে বলো তো? হ্যাঁ, আজকে দেখছি আরে এত ভালো ফর্মে আছে। আজকে তো এই মেডিকেল অ্যাডমিশন হলে তো চান্স পাওয়া যেত, মনে আছে আর কি। না, সবাই একদিন না একদিন পারে, তাই না? তার মানে সবার হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে অনেক সময় এমনও হয় যে একটা ব্যাচ থেকে অনেকজন পেয়ে যায়, তাই না? অনেক সময় এমনও তো হয়। আচ্ছা, তাহলে হলো যে টোনো মানে টেনশন, তাই না? তাহলে অর্থাৎ হলো সাইটোপ্লাস্ট মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের যে চাপ, মানে অর্থাৎ ধরো একটা কোষের মধ্যে, এটা ধরো কোষ, কোষের মধ্যে যে কোষ গহ্বর আছে, তো তার আশপাশে কি সাইটোপ্লাজম আছে। তো সাইটোপ্লাজমের চাপটাকে রক্ষা করছে কি এই যে কোষ গহ্বর, তার যে ঝিল্লি, এটাই তো সাইটোপ্লাজমের চাপটাকে সেভ করছে, যাতে সাইটোপ্লাজম কি হয় এর মধ্যে ঢুকে না আসে, এটাই তো সেভ করছে। এটাই হলো, এই জন্য নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এখন কথা হলো যে উদ্ভিদে অনেক বড় কোষ গহ্বর থাকে কেন? তুমি বলো তো, উদ্ভিদে অনেক বড় কোষ গহ্বর কেন থাকে? উদ্ভিদে কোষ গহ্বর বড় থাকে, তাই না? প্রাণীতে থাকে না, বা থাকলেও ছোট। তাহলে উদ্ভিদে কেন বড় কোষ গহ্বর থাকে? থাকার দরকারটা কি? কেন? হ্যাঁ হ্যাঁ, স্যারে আজকে ভালো ফর্মে আছে, সকল উত্তর দিচ্ছে। হ্যাঁ, তাহলে তো তোমার এই বছরে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেওয়া আগে ভাবে উত্তর দিচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে যে অনেক সময় থাকে যে যেমন সেকেন্ড ইয়ার একটা মেয়ে আছে, তো ও একটু বেশি মানে প্রশ্ন করে। তো বেশি প্রশ্ন করা তো ভালো, এবং সবসময় সামনে বসে বেশি প্রশ্ন করে। হ্যাঁ, তো ছেলেরা ওর উপরে একটু বিরক্ত। হ্যাঁ, তো বলে যে, ছেলেরা বলে যে আচ্ছা ও চলে যাওয়ার পরে, আচ্ছা ও যে ডাক্তার হবে বলে, তো ওর অত কথার জ্বালায় রুগীরা তো আসবেই না। আমি রুগীরা ডাক্তারের কথার জ্বালায় রুগীরা আসবে না, এটা কোনো কথা বলো? ডাক্তাররা কথা বললে তো রুগী খুশি হবে। তো বলছে কি রুগীরা ডাক্তারের কথার জ্বালাই আসবে না, তাই হয় কখনো? রুগীর সাথে যদি ডাক্তার কথা বলে, ডাক্তার রুগীর সাথে কথা বলে, ওই রুগী খুশি কিনা? ডাক্তাররা তো আজকাল তো কথাই বলতে বলে না, বেশিরভাগ ডাক্তাররা, তাই না? মানে কম কথা বলে, গম্ভীর থাকে দেখি। অনেক ডাক্তার আছে কথা কম বলে। তাহলে হচ্ছে যে টোনোপ্লাস্ট বুঝলে, ও যেটা প্রশ্ন তুমি উত্তরটা ঠিকই বলেছো। এখন দেখো উদ্ভিদের তো নাই, উদ্ভিদের কি নাই? উদ্ভিদের প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা নাই। উদ্ভিদের কি প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা আছে? নাই। এই শোনো, উদ্ভিদের প্রস্রাব পায়খানা করার তো ব্যবস্থা নাই। উদ্ভিদের, প্রাণীর তো প্রস্রাব পায়খানা করার ব্যবস্থা আছে, মানে প্রস্রাব করার নালী টালি সব কিছু আছে। তো প্রাণী যার জন্যে বজ্র পদার্থ তৈরি হয় আর সাথে সাথে বের করে দেয়। উদ্ভিদের যেহেতু প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা নাই, তাই উদ্ভিদ তার কোষের মধ্যে একটা ডাস্টবিন তৈরি করে রাখে। যত উদ্ভিদ কোষ বড় হবে, ডাস্টবিন তত বড় হবে, কারণ এখানে প্রচুর বজ্র পদার্থ জমা থাকতে হবে। আর ও তো প্রস্রাব পায়খানা করে না। উদ্ভিদও যদি প্রস্রাব পায়খানা করতো, তাহলে কিন্তু উদ্ভিদেরও কোষ গহ্বর থাকতো না, বুঝতে পারছো? কিন্তু প্রস্রাব পায়খানা করলে তো ঝামেলা হতো। ঝামেলা না, ধরো কেউ
বৃষ্টি হচ্ছে একটু তুমি গাছতলায় দাঁড়ালা, আর ওই সময় মনে করো গাছটা ধরো পোষা পায়খানা চাপে গেছে, ঘাড় ধার করে পায়খানা করে দিল, তো তোমার তো একটা ঘৃণা লাগবে না? ঘৃণা লাগবে কিনা? তুমি তো বুঝতে পারবা, আর পোষা পায়খানা তো বলতে ঢুকতে হবে, তোমার গায়ে উপরে দেখা যাচ্ছে ঘোড়া ধার সব পায়খানা পায়খানা করে দেবে, তখন তো একটা সমস্যা, তাই কিনা? তো ওইটাতে হয়তো আল্লাহ এটার ব্যবস্থা রাখিনি, ওর ভিতরেই জমা রাখে। তাহলে এটা আমাদের লাগবে। আর লাগবে কি? কোষগহ্বরের কাজ। কোষগহ্বরের কাজ কিন্তু মেডিকেল অ্যাডমিশনেও বেশ কয়েকবার আসছে। হ্যাঁ, এমসিকিউর জন্য কোষগহ্বরের সবগুলো কাজই ভালো করে মুখস্থ করতে হবে। তবে মেডিকেল অ্যাডমিশনে যেটা আসছে সেটা হলো মেডিকেল অ্যাডমিশন 21 সালে আসছে, 21-22 সেশনে। এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। মেডিকেল অ্যাডমিশন 21 সালে আসছে, এরা তো আসছে, আমি একটা লিখে রাখছি কিন্তু অনেকবার আসছে। তাহলে এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে, মেডিকেল অ্যাডমিশনে এটা আসছে। আর তাহলে এখানে তো কোনো কিছুর না বোঝার আছে বলো তো? নাই। এবার আমরা নিউক্লিয়াসের আবিষ্কার পর্যন্ত শেষ করব, যাতে করে পরের দিন নিউক্লিয়াস শেষ করা যায়। হ্যাঁ, ও ভেসিকল মানে ছোটো ছোটো যে গহ্বর তাকে ভেসিকল বলা হয়। এখান থেকে কোশ্চেন হয় না। ভেসিকল বলতে ছোটো ছোটো যে গহ্বর ওটাকেই ভেসিকল বলা হয়, এখান থেকে কোশ্চেন হয় না। ভেসিকল মানে ছোটো ছোটো গহ্বর, হ্যাঁ, এটাকে বলা হয় ভেসিকল। আচ্ছা, এবার আমরা নিউক্লিয়াসের মধ্যে আসি। নিউক্লিয়াসের অন্যান্য বইয়ে নিউক্লিয়াসের একটু ভিন্ন ভিন্ন নাম আছে, সেটা একটু লিখে নাও, বইয়ের মধ্যেই লিখে নাও, তাহলে মনে থাকবে। ভিন্ন ভিন্ন নামের মধ্যে আছে নিউক্লিয়াসের একটা নাম আছে অ্যারিউলা। নিউক্লিয়াসের আরেকটা নাম মাঝেদার বই আছে অ্যারিউলা। অ্যারিউলা এটা হলো নিউক্লিয়াসেরই অপর নাম। আর যেটা তো আমরা নিউক্লিয়াস বলি, কিন্তু নিউক্লিয়াসের আরো কিছু নাম আছে। যেমন নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, তাই না? এটা তোমরা জানো, ব্রেন অফ এ সেল, ব্রেন অফ এ সেল বা কোষের মস্তিষ্ক বলা হয়। তবে নিউক্লিয়াসের আরেকটা বাংলা অর্থ আছে কিন্তু, যেটা বাংলা অর্থ বীজ। নিউক্লিয়াসকে বীজ বলা হয়। নিউক্লিয়াসকে বীজ কেন বলা হয়? কারণ নিউক্লিয়াসটা সাধারণত প্রথম যখন আবিষ্কার হয়েছিল প্রাণী কোষে আবিষ্কার হয়েছিল, হ্যাঁ, যেটা হলো মাছে প্রথমে আবিষ্কার হয়েছিল। মাছের লোহিত কণিকাতে আবার নিউক্লিয়াস আছে, হ্যাঁ, আমাদের যেমন লোহিত কণিকার নিউক্লিয়াস নাই, মাছে কিন্তু আবার উল্টা, মাছের লোহিত কণিকাতে নিউক্লিয়াস থাকে, বুঝছো? হ্যাঁ, তাহলে মাছের লোহিত কণিকায় যে নিউক্লিয়াস আছে, এখন এই নিউক্লিয়াসগুলা তোমার হচ্ছে যে প্রথম আবিষ্কার করেছিল লিউয়েনহুক নামে একজন বিজ্ঞানী। এটা কিন্তু এই বই না, এটা অন্য বই আছে, এটা একটু লেখা নাও। লিউয়েনহুক প্রথম, লিউয়েনহুক, এটা হলো মাজেদা এবং আলিমের বই আছে। লিউয়েনহুক এই নিউক্লিয়াস প্রথম স্যামন মাছের নামটা লেখো। লিউয়েনহুক সর্বপ্রথম স্যামন মাছের লোহিত কণিকায় পর্যবেক্ষণ করেন। এটা পরে, মানে তার আগে হলেই তারপরে রবার্ট ব্রাউন হবে। মানে প্রথমে ইনি পর্যবেক্ষণ করেন লিউয়েনহুক স্যামন মাছের, এটা অন্য বই আছে। তারপরে রবার্ট ব্রাউন, হ্যাঁ, স্যামন মাছের লোহিত কণিকায়, স্যামন মাছের লোহিত কণিকায়, লোহিত কণিকায় পর্যবেক্ষণ, কিন্তু তিনি আবিষ্কার না, পর্যবেক্ষণ করেন। তো যেহেতু নিউক্লিয়াসটা প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রবিন্দুতে থাকে, তাই না? কেন্দ্রে থাকে, সেই জন্য নিউক্লিয়াসকে কিন্তু কেন্দ্রিকাও বলা হয়। নিউক্লিয়াসকে কিন্তু কেন্দ্রিকাও বলা হয়, তাই না? ও অ্যারিউলা বলতে রঙিন বস্তু। অ্যারিউলার বাংলা অর্থ রঙিন বস্তু। কারণ হলো এই অ্যারিউলার নামকরণটাও আসলে করছে কিন্তু ওই লিউয়েনহুক যখন করছে তখন ওই রঙিন বস্তুর মধ্যে, মানে লোহিত কণিকা তো রঙিন, ওর মধ্যে পাইছিল, তো তাই বলছে রঙিন বস্তু, এটা একটা রঙিন বস্তু, এরকম ভাবে নামটা হয়েছে অ্যারিউলা। হ্যাঁ, তো যেহেতু প্রাণী কোষে নিউক্লিয়াস কি থাকে, কেন্দ্রে থাকে, তাই না? কেন্দ্রবিন্দুতে থাকে, তাই এটাকে কিন্তু কেন্দ্রিকাও বলা হয়, তাই এটাকে কেন্দ্রিকা বলা হয়। আবার দেখো, ফলের মধ্যে বীজ কেন্দ্রে থাকে না সাইডে থাকে? ফলের মধ্যে বীজ কেন্দ্রে থাকে না? তাহলে ফলেও বীজ কেন্দ্রে থাকে, আবার নিউক্লিয়াসও প্রাণী কোষে কেন্দ্রে থাকে। সেই জন্যই নিউক্লিয়াসের বাংলা অর্থ হলো বীজ, বীজের মতো আচরণ করে। বীজ যেমন কেন্দ্রে থাকে সেরকমভাবে বীজের মতো নিউক্লিয়াসও কেন্দ্রে আছে প্রাণী কোষে। আর প্রাণী কোষে তো প্রথম আবিষ্কার হয়েছে, তাই না?
এরপরে আরেকজন বিজ্ঞানী, যেটা এই বইয়ে আছে বা সব বই আছে, রবার্ট ব্রাউন। তো মনে রাখবা, এটা মনে রাখা সহজ হলো, ব্রেন অফ এ সেল বলা হয় নিউক্লিয়াসকে, তাই না? নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ এ সেল। তাহলে দেখো, ব্রেন থেকে ব্রাউন, ব্রেন থেকে কি ব্রাউন, মনে রাখা যাবে না? ব্রেন থেকে ব্রাউন। তাহলে এই ব্রাউন কিন্তু এটা সব বই আছে, আবিষ্কারও নাম ধরল। আবিষ্কারও আগের জন কি করছিল? পর্যবেক্ষণ করছিল। আগের জন কি করছিল? পর্যবেক্ষণ। সে কিন্তু আবিষ্কার করেনি, পর্যবেক্ষণ করছিল আগের জন, মানে যে হলো লিভেন। আর এ কি করছে? আবিষ্কারও করছে, আবার নামকরণও করছে। বুঝতে পেরেছ? তো উনি আসলে নামকরণ করেনি, প্রথম দেখেছিল কিন্তু কিছু বলেনি। হ্যাঁ, অর্কিড গাছের, হ্যাঁ এটাও লাগবে। রবার্ট ব্রাউন অর্কিড বা রাসনা পত্র কোষে, পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করে, এটাও লাগবে। হ্যাঁ, নাক্সনাট এটা আসে না, সালও আসে না। ও না, নিউক্লিয়াসের সালটা আসে, নিউক্লিয়াসের সালটা আসে 1831 সাল। মাইটোকন্ড্রিয়ার সাল আর নিউক্লিয়াসের সাল আসে। অর্কিড হলো একটা পাতাবাহার গাছের পাতাবাহার গাছ, মানে ফুল হয় না আর কি, এরকম। পাতাবাহার চিনো তো? পাতাবাহার মানে যাদের ফুল হয় না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো সংখ্যা ও বিস্তৃতি। প্রতি কোষে সাধারণত একটি থাকে, আদি কোষে নিউক্লিয়াস থাকে না, এটা তো আগেই জানো। কিছু সংখ্যক প্রকৃত কোষ, যেমন শিবকোষ, মানুষের লোহিত রক্তকণিকা। আর একটা লেখো লেন্সের কোষে, এটা আবার মাঝেদের বই আছে। লেন্স, ওই যে আমাদের চোখে লেন্স আছে না, তো ওই লেন্সের কোষে, লেন্সের কোষে হ্যাঁ নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। তো এখানে কিছু কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে, তবে মাঝেদের বই একটু লিখে নাও যে মেরুদণ্ডী প্রাণীর ঐচ্ছিক পেশিকোষে ও অস্থিকোষে বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে। মেরুদণ্ডী প্রাণীর ঐচ্ছিক পেশিকোষ, ঐচ্ছিক পেশিকোষ মানে তো জানো, তাই না? ঐচ্ছিক পেশিকোষ ও অস্থিকোষে, বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে, বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে। এটা মাঝেদার বই আছে। হ্যাঁ, আর এখানে খালি উদ্ভিদের কথা আছে, ভাউচারিয়া, বট্রিডিয়াম, স্পেরোপ্লিয়া, এটা উদ্ভিদের কথা বলা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো আরেকটা লিখতে হবে, অন্য বই আছে যে 2টি করে নিউক্লিয়াস থাকে যকৃত ও তরুণাস্থি কোষে। 2টি করে নিউক্লিয়াস থাকে, এগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনে অন্য বইয়ের এই তথ্যগুলো দিয়ে দেয়, এই জন্য এগুলো একটু নোট করতে হবে। হ্যাঁ, কারণ তোমাদের তো আসলে শেষ সময় 5টা বাজে নিত। হ্যাঁ, ও এটা হলো যকৃত ও তরুণাস্থি কোষে, যকৃত ও তরুণাস্থি কোষে 2টি করে থাকে, যকৃত ও তরুণাস্থি কোষে 2টি করে থাকে। হ্যাঁ, যকৃত হয়েছে লেখা। আচ্ছা, তাহলে এখন প্রাণীর মানে উদ্ভিদের যদি অনেক নিউক্লিয়াস থাকে কোনো কোষে, তার নাম কি? সিনোসাইট। প্রাণীর ক্ষেত্রে যদি হয় তাহলে নাম হয় সিনসাইটিয়াম, এটা অন্য বই আছে। প্রাণীতে যদি বহু নিউক্লিয়াস থাকে তার নাম হয় সিনসাইটিয়াম। ঠিক আছে? তাহলে আগামী দিন আমরা বাকিগুলা শেষ করে ফেলবো। নিউক্লিয়াসটা মানে হলো সিনসাইটিয়াম বলতে প্রাণী কোষে বহু নিউক্লিয়াস বোঝায়, প্রাণী কোষে বহু নিউক্লিয়াস। এই সিন বলতে বহু বোঝায়। প্রাণী কোষে যদি বহু নিউক্লিয়াস থাকে তার নাম হলো সিনসাইটিয়াম। যেমন ওটা সিনোসাইটিয়াম, এটা সিনসাইটিয়াম। দুইটা একসাথে পরীক্ষা দেবো, আগামী দিন পরীক্ষা থাকবে না, নিউক্লিয়াস শেষ করে একসাথে, ওদের 10 মিনিটের। ও খাতা দিতে বলি। হ্যাঁ, দাঁড়াও।